গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ক্লাস এবং আজকে আমাদের এই জিকে কিং সিরিজের ক্লাস নাম্বার 2, অর্থাৎ এখানে আমরা মক টেস্ট 2 আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো এই জিকে সিরিজ যেগুলো আমরা করতে থাকবো প্রত্যেকটা কিন্তু হবে মক টেস্ট, অর্থাৎ এখানে তোমরা 25 কোশ্চেন পাবে। এবার এখানে তুমি কত পাচ্ছ নিজেকে কিন্তু যাচাই করতে হবে। এখানে সময় এসে গেছে নিজেকে যাচাই করার। এখনো কোন জায়গাটা তোমার ঘাটতি আছে, কোন সাবজেক্ট এখনো তুমি সেই মতো অ্যান্সার করতে পারছো না, ক্লাস করলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো খাতা পেন নিয়ে বসে যাও এবং 1 থেকে 25 পর্যন্ত একটা সিরিয়াল করে নাও। 1 2 3 4 5 2 করে 25 পর্যন্ত কতগুলো সঠিক করতে পারছো আর কটা ভুল যাচ্ছে ক্যালকুলেশন করে নিতে হবে। কারণ সামনে পরীক্ষার হলে গিয়ে আর সুযোগ পাবে না পুনরায় সংশোধন করা। যা সংশোধন করতে হবে এখনই এই ক্লাসে করে নিতে হবে। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন দেখে নাও। সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে। অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে। পাশাপাশি আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে পাবে। এবং এখানে আমাদের প্রচুর ব্যাচ রয়েছে, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি। যেমন কম্বাইন্ড ফাউন্ডেশন তো আছেই, WBPKP ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ, SSC স্টাফ সিলেকশন কমিশনের GD MTS CHSL, পাশাপাশি আমাদের রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি নিউ ব্যাচ রয়েছে এবং আপার প্রাইমারি ব্যাচও কিন্তু আমাদের শুরু হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যাপ ভিজিট করতে পারো। তোমাদের যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে, অবশ্যই দেরি করলে হবে না, সময় তুমি বেশি পাবেন এবং এই সময়টাকে যে কাজে লাগাতে পারবে সেই কিন্তু আলটিমেট জয়ী হবে আর কি জীবন যুদ্ধে। সেই ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রামের মতো একটা পরীক্ষা হবে, কয়েক লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবং সেই জায়গা থেকে হয়তো কয়েক হাজার ফাইনালি চাকরি পাবে। তো লড়াইটা কিন্তু খুব একটা সহজ নয়। নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে মানে যতটা সম্ভব ধারালো করতে হবে। ঠিক আছে, যে অস্ত্র বেশি ধারালো সামনে যেটাই আসুক কেটে বেরিয়ে যাবে। তো তোমাদেরও নিজেকে ধারালো করতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ পরীক্ষা দেওয়ার আগে যেন তোমার যথেষ্ট নলেজ থাকে। খুব একটা সাধারণ নলেজ নিয়ে গেলে কিন্তু হবে না। তো সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, সেই লেভেলে তুমি যখন উঠতে পারবে তুমি যে পরীক্ষা দেবে দেখবে সেটাই তুমি চান্স পেয়ে যাচ্ছ, ক্র্যাক করতে পারছো, পাস করে যাচ্ছ। ঠিক আছে, তাহলে সেই লেভেলে তোমাকে তুলতে হবে, নিজেকে তুলতে হবে, অন্য কেউ নয়। আমরা এখানে তোমাকে গাইড করছি যে এইভাবে এটা 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 পড়ো, কিন্তু তোমাকেই তো পড়তে হবে, পরীক্ষা তুমিই দেবে। তাহলে তোমাকে সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে, যা হয়ে গেছে হয়ে গেছে এবং তোমাকে প্রত্যেক দিন কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে। তো এখানে আমরা 25 কোশ্চেন আলোচনা করব। কত পাচ্ছ, যে 25-এ 25 পাবে সেই কিন্তু আজকের জিকে কিং হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 1, আলোক তরঙ্গ কেমন তরঙ্গ? তির্যক, অনুদৈর্ঘ্য, স্থান নাকি আলো তরঙ্গ নয়, কণিকা দ্বারা গঠিত? এখানে কি হবে উত্তর? আলোক তরঙ্গ আমরা কি বলতে পারি? তির্যক তরঙ্গ, এটাই সঠিক আছে, অবশ্যই সঠিক আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়, স্থান তরঙ্গ নয়। আচ্ছা, আলো তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্মও রয়েছে। তো এখানে তুমি তরঙ্গ নয় বলতে কখনোই পারবে না। যদি এখানে থাকতো আলো তরঙ্গ বা আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সেটাও কিন্তু সঠিক হতো। আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা তির্যক হয়, অর্থাৎ এরকম ঢেউ খেলানোর মতো আসে, তরঙ্গটা যেটা এরকম হয়। তির্যক তরঙ্গের আর এক নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ, কারণ এটি প্রস্থ বরাবর কম্পিত হয়। যদি এই রকম দৈর্ঘ্য বরাবর কম্পিত হতো তাহলে সেটাকে বলতাম অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আবার সেটা স্থিতি স্থাপক তরঙ্গ, মাধ্যম ছাড়া চলতে পারে না। কিন্তু এখানে আলোক তরঙ্গ। তাহলে অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। প্রত্যেকে নিজেকে যাচাই করো।
ক্লাসে। আচ্ছা, আমাদের যে ক্যামেরা আমরা ইউজ করি এখানে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, কোন ধরনের লেন্স ক্যামেরায় ব্যবহার করা হয়? কোশ্চেন নাম্বার 2, অপসারী লেন্স সমন্বয়, অভিসারী লেন্স সমন্বয়, উত্তল অবতল লেন্স, সম অবতল লেন্স। তো এখানে আমরা কোন অ্যান্সারটি সঠিক নেব? প্রত্যেক অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে অপসারী লেন্সটা কি আর অভিসারী লেন্সটা কি আগে জানতে হবে। আমরা জানি স্যার উত্তল লেন্স জানি, উত্তল লেন্স জানি, অবতল লেন্স জানি। তাহলে এখানে এই অভিসারী আর অপসারী আবার কি, সেটা আবার কোন ধরনের লেন্স? তো এখানে অপসারী মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, যে লেন্স এরকম আলোটাকে চারিদিকে ছড়িয়ে দেবে, ঠিক আছে। যেমন একটা অবতল লেন্স, অবতল লেন্স দিয়ে যখন একটা আলো পাস করবে দেখা যাবে আলোটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। অপসারী লেন্সকে বলা হয় বা অবতল লেন্সকে আমরা বলি অপসারী লেন্স, অপসারী লেন্স, ঠিক আছে। অপসারী আলোক রশ্মি আছে সেরকম এর গেটআপ হয়। আর অভিসারী লেন্স মানে একটা উত্তল লেন্স তুমি নিলে, আলো যেতে যেতে দেখা যাবে একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, এটাকে আমরা বলি অভিসারী লেন্স। তাহলে উত্তল লেন্সকে আমরা বলি অভিসারী লেন্স। এবার তোমরা বলো অ্যান্সার কি করবে? উত্তল লেন্স, অবতল লেন্স, এটা কিন্তু অবতল, ঠিক আছে, এটা উত্তল। তো আমরা ক্যামেরায় নর্মালি উত্তল লেন্স ব্যবহার করি এবং সেটা একটা হতে পারে, দুটো হতে পারে। নর্মালি সমন্বয় ব্যবহার করা হয়, উত্তল লেন্সের সমন্বয়। অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার এখানে সঠিক হয়েছে। তাহলে দুটো কোশ্চেন হলো। পরবর্তী কোশ্চেন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষিতের হার সর্বোচ্চ, অর্থাৎ শিক্ষার হার সর্বোচ্চ, এখানে কোন কেন্দ্রশাসিত অঞ্চল হবে? কোশ্চেন নাম্বার 3, দমনদিউ। আচ্ছা, দমনদিউ দাদরা নগর হাভেলি এখন জয়েন্ট হয়ে গেছে। লাক্ষাদ্বীপ, পুদুচেরি, চণ্ডীগড়। তো আমাদের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি আছে ভারতে? 8টি আছে। আর রাজ্যের সংখ্যা 28টি, এটা মাথায় রাখতে হবে। তো কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ যদি আমরা দেখি, উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ। এবং লাক্ষাদ্বীপ মনে রাখবে আয়তনে ক্ষুদ্রতম, আয়তনে ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ, আর সব থেকে বৃহত্তম এখন কি হবে? লাদাখ হয়ে যাবে। ওকে। আর রাজ্যের যদি আমরা দেখি, সব থেকে আয়তনে বড় রাজ্য রাজস্থান, আর সব থেকে ছোট হচ্ছে গোয়া। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর বর্তমান চেয়ারম্যান কে আছে বলতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কে কোন পদে নিয়োগ আছে, আমিও বহু ক্লাস নিয়েছি এর আগে, পরীক্ষার আগে আর একবার আমি এটাকে তোমাদের রিভাইজ করে দেব, কারণ এখনো সময় আছে, আরো কিছু চেঞ্জ হতে পারে। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত কে আছেন? ডক্টর মনোজ সোনি, তিনি কিন্তু নেই। বীরেন সিং নেই। প্রীতি সুদান তিনি ছিলেন, নেই। বর্তমান ডক্টর অজয় কুমার। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। যারা অপশন ডি করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 5, কত খ্রিস্টাব্দে বিদরাত যুদ্ধ হয়? এই বিদরাত যুদ্ধ হয়েছিল ব্রিটিশ সেনাদের সঙ্গে ডাচ সেনাদের মধ্যে। তাহলে কোশ্চেনের মধ্যে আরেকটা কোশ্চেন লুকিয়ে আছে। অনেক সময় প্রশ্ন হয় যে বিদরাত যুদ্ধ কাদের মধ্যে হয়? ইংরেজ সেনা সঙ্গে ডাচ। ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ড, হল্যান্ড যেটাকে আমরা বলে থাকি। নেদারল্যান্ডের নাগরিকদের বলা হয় ডাচ। তো ডাচ সেনাদের সঙ্গে ব্রিটিশ সেনাদের একটা যুদ্ধ হয়, নাম হচ্ছে বিদরাত যুদ্ধ। এখানে তোমাকে মেনশন করতে হবে কোন সালে হয়। 1772, 59, 64, 60। কোশ্চেন নাম্বার 5। তো 5টা প্রশ্ন হয়ে যাচ্ছে, সঠিক উত্তর কি হবে? অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। 1759 সালে এখানে দেখা যাচ্ছে ব্রিটিশ সেনারাই কিন্তু জয়ী হয়। তো একটা সময় ভারতে বিভিন্ন ইউরোপীয় শক্তি এসছে, হওয়ার আগে পর্তুগিজ এসছে, তারপর একের পর এক চলে এসছে।
সবার শেষে ফরাসিরা এসছে, পর্তুগিজ, তারপর ব্রিটিশ, ওলন্দাজ, ডাচ ইত্যাদি ইত্যাদি ডেনমার্ক থেকে এসছে, এবং শেষ পর্যন্ত দেখা যায় সবাইকে হটিয়ে দিচ্ছে কি ইংরেজরা, দিয়ে তারাই একাধিপত্য বিস্তার করে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, ইতিহাস থেকে সিজদা এবং পাইবাস প্রথা কে চালু করে? দেখো এই যে কোশ্চেনের সেট আছে, খুবই স্ট্যান্ডার্ড সেট রয়েছে, সহজ কঠিন সব রকম মিলিয়ে আছে। এই সেটে যদি তুমি 25-25 পাও, তাহলে বুঝতে হবে তোমার লেভেল অন্তত 80% রেডি আছে, 80% রেডি আছে 25-25 পেলেও, কারণ সব সেট তো সমান হবে, তাই না? যাই হোক, কিন্তু ওভারঅল যদি কোশ্চেন তুমি 25 কোশ্চেন পুরোটা দেখো, তুমি আইডিয়া করতে পারবে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কোন লেভেলে আছে। সিজদা এবং পাইবাস প্রথা এটা পরীক্ষায় প্রচুর বার এসছে, এবং এটা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন? উত্তর কি হবে? কোন বংশে তিনি রাজা ছিলেন? উত্তর হবে সুলতানি যুগের দাস বংশের তিনি সম্রাট ছিল। শেষের দিকের মধ্যে তিনি উল্লেখযোগ্য। প্রথম আমরা জানি দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, তারপর আরাম শাহ, তারপর ইলতুৎমিশ। ইলতুৎমিশকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ দাস ডাইনেস্টি বা সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা বলি ইলতুৎমিশকে, কারণ সুলতানি যুগের প্রথম বংশ হচ্ছে দাস বংশ। যাই হোক, তো ইলতুৎমিশ, তারপর আমরা দেখব আরো অনেক রাজা আছে ভিতরে, লাস্টের দিকে গিয়াসউদ্দিন বলবন। এবং গিয়াসউদ্দিন বলবন যার প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম হচ্ছে উলুগ খাঁ। উলুগ খাঁ, এবং তিনি বেশ কিছু সিস্টেম চালু করেন তিনি যখন রাজা হচ্ছেন, সম্রাট হচ্ছেন। সিজদা প্রথা, পাইবাস প্রথা। সিজদা হচ্ছে সম্রাটের সামনে নতজানু হওয়া, পাইবাস হচ্ছে সম্রাটের পদযুগলে চুম্বন করা। তো এই দুটো সিস্টেম তিনি চালু করেছেন। পাশাপাশি তিনি নওরোজ উৎসব, পার্সিয়ান নিউ ইয়ার অনুকরণে ভারতের নওরোজ উৎসব চালু করেছিলেন। এরকম বেশ কিছু ঘটনা তার সময় ঘটে। পরবর্তী কোশ্চেনে আসবো, এসবিআই এর বর্তমান চেয়ারম্যান কে আছে? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো এখানে অপশনে আছে এম আর কুমার, দীনেশ কুমার খারা, মাধবীপুর বুস, শ্রীনিবাসলু শেট্টি। তো এখানে অপশন ডি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। এসবিআই যার সদর দপ্তর রয়েছে মুম্বাই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে এসবিআই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 8, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন নিম্নের কোন সাহিত্যিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় মোটামুটি আসতেই পারে। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষে সাহিত্যের সর্বোচ্চ সম্মান, হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন লিটারেচার ইন ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষে সর্বোচ্চ সম্মান সাহিত্যে কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার। এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছে 1965 সাল থেকে। জি শঙ্কর ক্রুপ তিনি হচ্ছেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম পায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গলে। আর মহিলাদের মধ্যে প্রথম আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতির জন্য ওভারঅল ইন্ডিয়ায়, পাশাপাশি আমরা ওয়েস্ট বেঙ্গলে বলতে পারি। তো এখানে 59তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? গুলজার দামোদর মৌর্য, নীলমণি ফুকন, বিনোদ কুমার শুক্লা। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে? যারা অ্যান্সার করেছে অপশন ডি, তোমাদের অ্যান্সার কিন্তু রাইট হয়েছে। সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে, বিনোদ কুমার শুক্লা। এবং তোমাকে বলতে হবে এই বিনোদ কুমার শুক্লা কোন ভাষায় পেয়েছেন বা কোন ক্ষেত্রে পেয়েছেন। তো বিনোদ কুমার শুক্লা মনে রাখবে তিনি একজন হিন্দি রাইটার তথা পোয়েট ফ্রম ছত্তিশগড়। তার যদি দেখি রাজ্য, কোন রাজ্যের বাসিন্দা তিনি? ছত্তিশগড়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি হিন্দি রাইটার, তিনি হিন্দি ভাষায় লেখালেখি করেন। গতবার গুলজার পেয়েছিল, আরেকজন পেয়েছিল, দুইজন পেয়েছিল 58তম অ্যাওয়ার্ড, দুইজন পেয়েছিল। গুলজার ছিল উর্দু সাহিত্য আর সংস্কৃত সাহিত্যে, রামভূষণ ভট্টাচার্য, নামটা একটু আমার নলেজের বর্তমানে আসছে না। তো দুইজন পেয়েছিল।
তিনি ছিল 58তম। 58তম দুইজন ছিল। দামোদর মৌর্য দেখবে তোমার 57তম ছিল, নীলমণি ফুকন 56তম। এই লিস্টগুলো তুমি মনে না রাখলেও চলবে, তোমাকে কারেন্ট ডেটাটা মনে রাখতে হবে 59তম। এবং তিনি এটা পেয়েছে 2024 সালের জন্য, ফর দ্য ইয়ার অফ 2024। 2024 সালের হিসাব অনুযায়ী তিনি কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। মনে থাকবে কোশ্চেন নাম্বার ডি, কোশ্চেন এখানে 8 অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি? দুর্দান্ত একটা প্রশ্ন ভূগোল থেকে। শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি হবে? যদি প্রশ্ন আসে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কি হবে, উত্তর হবে কি? আচ্ছা, এখানে অপশন গ্যানিমিড, অ্যাটলাস, টাইটান, কার্মি। তো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গ্যানিমিড, কিন্তু সেটা কিন্তু শনি গ্রহের নয়, এটা মাথায় রাখতে হবে। অনেক অপশন এ যারা করবে তোমাদের অ্যান্সার কিন্তু ভুল হবে। উত্তর হবে টাইটান। টাইটান হচ্ছে শনি গ্রহের সব থেকে বড় উপগ্রহ এবং উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি কিন্তু শনি গ্রহের। আর ওভারঅল যদি আমরা দেখি গ্যানিমিড, এটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, বৃহস্পতি। এবং সৌরজগৎ টোটাল সোলার সিস্টেমে আমরা যদি দেখি সব থেকে বড় উপগ্রহ, সেটা কিন্তু গ্যানিমিড হবে। এটি হচ্ছে, আমি লিখে দিচ্ছি, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। ওকে, এবং এটি বৃহস্পতি গ্রহের উপগ্রহ। মঙ্গলে দুটো উপগ্রহ আছে, ফোবুস, ডিমোস। পৃথিবীর একটা উপগ্রহ চাঁদ, তাই তো? বুধ, শুক্র উপগ্রহ নেই। পৃথিবীর আছে একটি, মঙ্গলের দুটি, এরকম আমরা দেখতে পাই। আচ্ছা, ভারতে কোন রাজ্যে জাতীয় উদ্যান সবচেয়ে বেশি সংখ্যক অবস্থিত? দুর্দান্ত একটা প্রশ্ন, যারা ক্লাস করো তারা পারতে পারো। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে, ন্যাশনাল পার্ক? সব থেকে বেশি কোন রাজ্যে আছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম নাকি অন্ধ্রপ্রদেশ? আচ্ছা, সব থেকে বনভূমি কোথায় আছে বেশি? তুমি ধরো জানো না যে কটা আছে, তুমি জানো না, বাট তুমি একটা আইডিয়া করলে সব থেকে বনভূমি বেশি কোথায়? মধ্যপ্রদেশ। তাহলে অ্যান্সার মধ্যপ্রদেশই হবে। বাস, অ্যান্সার মধ্যপ্রদেশই হবে। 12টি ন্যাশনাল পার্ক রয়েছে, 12টি, সব থেকে বেশি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদিও সেটা রাজ্য নয়, ইউনিয়ন টেরিটরি, 9টা আছে সম্ভবত। ওভারঅল আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল পার্ক কটা আছে? ইন্ডিয়াতে ন্যাশনাল পার্ক আছে স্যার 106টি। কোথাও ওয়েবসাইটে 107 দেখাতে পারে, বাট অফিসিয়ালি আমরা যদি দেখি 106টি ন্যাশনাল পার্ক আছে। এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটি আছে, আমরা এই 106 নিয়ে নেব, ঠিক আছে? 6টি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল পার্ক, অর্থাৎ জাতীয় উদ্যান। প্রত্যেকে মনে থাকবে। মধ্যপ্রদেশে প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে, 12টি ন্যাশনাল পার্ক আছে। এবং টাইগার রিজার্ভও আমরা যদি দেখি মধ্যপ্রদেশেই বেশি আছে, কারণ সব থেকে বাঘের সংখ্যা বেশি মধ্যপ্রদেশ, তাই তো? টাইগার স্টেট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মধ্যপ্রদেশকে, মনে রাখতে হবে। আচ্ছা, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, জাতীয় গণিত দিবস কবে পালন করা হয়? দুর্দান্ত একটা প্রশ্ন এবং পরীক্ষায় এটা আসে। ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে এখানে? ভারতে এই গণিত দিবস পালন করা হয় আমরা রামানুজন, বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনের জন্মদিন অনুসারে, এবং সেই ডেটটা হচ্ছে 22শে ডিসেম্বর। অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার রাইট হচ্ছে, সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর। এখানে আর যে ডেটগুলো রয়েছে তার মধ্যে 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে ইম্পর্টেন্ট আছে। পরবর্তী কোশ্চেন, পিএইচ এর মান অনুসারে ভারতে পানীয় জলের অনুমোদনযোগ্য সীমা কত? পানীয় জলের পিএইচ লিমিট বা পিএইচ সীমা। পিএইচ কি? এটি একটি স্কেল। এখানে আমরা বুঝতে পারি কোনটি অ্যাসিড কোনটি ক্ষার। পিএইচ স্কেল দিয়ে আমরা অ্যাসিড ক্ষার নির্ধারণ করতে পারি। পিএইচ স্কেলের যে পার্ট দেখে আমরা এটা নির্ধারণ করতে পারি। একটা স্কেল যেটা শুরু হচ্ছে 0 থেকে আর এন্ড হচ্ছে 14 গিয়ে,
সাথে হচ্ছে একটা দাগ দিচ্ছি আমরা, এই 7-এর উপরে গেলে কি হবে, যত উপরে যাবে এটা হয়ে যাবে ক্ষার, ক্ষার অর্থাৎ বেস। আর 7-এর নিচে হলে সেটা হবে অ্যাসিড, আর শুধু 7 হলে সেটা হবে প্রশম। এটা তোমরা প্রত্যেকে জানো, যদিও আমি তবু একবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম। তাহলে 7-এর বেশি হলে এটা হয়ে যাবে বেস বা ক্ষার, অ্যাসিড 7-এর নিচে হলে। এটা কিন্তু পরীক্ষা আসে, এবং বিজ্ঞানী সোরেনসেন পিএইচ স্কেলে ধারণা দিয়েছেন পানীয় জলের পিএইচ লিমিট যদি বিশুদ্ধ জল হতে হয় একদম ফ্রেশ, সেটা পিএইচ হবে 7, কিন্তু পান করার জন্য 6.5 থেকে 8.5 এই লিমিট পর্যন্ত বলা হচ্ছে পান করা যায়। 6.5 থেকে 8.5 এর মধ্যে পানীয় জলের পিএইচ লেভেলটা থাকতে হবে। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। কোশ্চেন নাম্বার 13, সাংস্কৃতিক উৎসব ত্রিশূরপুরম এটা কোন রাজ্যে পালিত হয়? কোশ্চেন নাম্বার 13 রাইট অ্যান্সার কি হবে? ত্রিশূরপুরম উৎসব এটি কোন রাজ্যে পালিত হয়? প্রত্যেকে অ্যান্সার করবে। কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কেরালা, তেলেঙ্গানা। এখন কিন্তু ভয় নেই, তুমি অ্যান্সার করতে পারো, যেটা হোক একটা, তুমি জানোই না বাট একটা অ্যান্সার করবে। দেখতে হবে তোমার ওই তুক্কা সেন্স কেমন আছে, ঠিক আছে, তুক্কা লাগছে কিনা, অর্থাৎ আন্দাজে ঠিক হচ্ছে কিনা। যদি আন্দাজের প্রশ্ন আমরা কোনোদিন বলি না যে আন্দাজে তুমি অ্যান্সার করে আসো, অনেক দেখবে ইউটিউবে প্রচুর ভিডিও আছে আন্দাজে সঠিক করার পদ্ধতি, একদম মাথা শেষ হয়ে যাবে, ওই সেন্সে কিন্তু হয় না। কেরালা, তুমি যেটা জানবে করবে, যেটা পরীক্ষার কথা বলছি, এখন তুমি সব করতে পারো, পরীক্ষায় যেটা জানবে সেটা করবে, নেগেটিভ মার্ক যদি থাকে যেটা জানবে সেটাই করবে, এক্সট্রা দেওয়ার কোনো দরকার নেই। যদি 50-50 হয় তখন দুটো একটা দিতে পারো, বাট তবুও রিস্ক হয়ে যায়। ওকে, আচ্ছা, কেরালা এখানে রাইট অ্যান্সার হবে। শিবাজি রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে হয়েছিল? মারাঠা বীর শিবাজির রাজ্যাভিষেক সাল বলতে হবে। তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়েছি, আমার ইতিহাস স্যার ভালো লাগে না, পড়বো না, হবে না, চাকরি হবে না, ঠিক আছে। তুমি ইতিহাস নিয়ে পড়েছো, স্যার অঙ্ক ভালো লাগে না, ওই বললে চলবে না। ভালো লাগা না লাগাটা কি বলতো, তুমি যেটা সময় দেবে সেটাই কিন্তু তোমার গ্রো হবে, যে দিকে তুমি সময়টা দেবে। সেই আমরা এখানে ল্যামার্কের থিওরি দিতে পারি, ব্যবহার অব্যবহারের সূত্র, যে অঙ্গ বেশি ব্যবহার হবে সুগঠিত হবে, যে সাবজেক্ট নিয়ে বেশি চর্চা করবে সেটা তোমার ভালো হবে, ঠিক আছে, সেটার নলেজ ডেপথ বাড়বে। এখানে রাইট অ্যান্সার হবে 1674 সালটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং আরেকটা প্রশ্ন একই সঙ্গে মনে রাখতে হবে, কোন দুর্গে তার রাজ্যাভিষেক হয়েছিল? দুর্গটা হচ্ছে রায়গড় দুর্গ, রায়গড় দুর্গে, এটা কিন্তু মাথায় রাখবে, সালটা 1674 রায়গড় দুর্গে। তবে প্রত্যেকে আমি এটাই বলবো, তোমার হয়তো ইংরেজি ভালো লাগে না বা ইংরেজি পারছো না, বাট তুমি একটু চিন্তা করো তুমি ইংলিশে কতটা সময় দিচ্ছ সারাদিন, আদেও কি সারাদিন ইংলিশ পড়ছো? একটা আধ ঘন্টাও যদি পড়ো সেটাও কিন্তু বিশাল ব্যাপার। তুমি টানা, আমি যারা বলবো ইংরেজিতে ভালো নয়, মিনিমাম আধ ঘন্টা তুমি সময় বার করো, আমাদের ক্লাস দেখো, প্র্যাকটিস ক্লাস দেখো, অন্য আধ ঘন্টা করে ক্লাস দেখো, বেশি নয় আধ ঘন্টা। যদি ম্যাথ দুর্বল হও অন্তত 1 ঘন্টা মিনিমাম তোমাকে রেগুলার যে কাজই থাক 1 ঘন্টা করতেই হবে, আস্তে আস্তে তোমাকে বাড়াতে হবে লেভেলটা। যখন একটু ধরতে পারবে তখন মনে হবে আর আধ ঘন্টা, আর 1 ঘন্টা, এইভাবে তুমি কিন্তু অটোমেটিক টাইমটা দিতে পারবে। রাজা রামমোহন রায় তাকে রাজা উপাধি প্রদান করেন কোন সম্রাট? সঠিক উত্তর এখানে কি হবে? মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় আলমগীর, দ্বিতীয় আকবর, দ্বিতীয় শাহ আলম। প্রশ্নটা তোমরা অনেকেই জানো, চেনা প্রশ্ন, তো যারা জানো তারা অ্যান্সার করতে পারবে, যারা প্রথম দেখছো অবশ্যই নোট করবে, প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, দ্বিতীয় আকবর, দ্বিতীয় আকবর তাকে ইংল্যান্ডে পাঠায়, রাজা উপাধি দেয় রাজা রামমোহন রায়কে। বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করে? প্রশ্ন পরীক্ষা আসে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠাতাকে, তো বিভিন্ন ভারতবর্ষে প্রতিষ্ঠান, কলেজ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয়েছে, তো সেগুলো আমাদের একবার দেখে নিতে হবে ইতিহাসে। ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে 1781,
তো এরকম অনেক কিছু আছে। জোনাথন ডানকান এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। বারাণসী সংস্কৃত কলেজ তিনি প্রতিষ্ঠা করেছেন। তোমরা এখানে সালটা কত একটু হোমওয়ার্ক দিলাম, কমেন্টে লিখবে। মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি? এটা কিন্তু পরীক্ষায় আসে এবং এখানেও অনেকে তোমরা ভুল করতে পারো। এমনভাবে প্রশ্ন দেখবে অপশানগুলো সাজানো আছে, প্রথমে ভুলটা চোখে পড়বে, বাট একটু ঠান্ডা হয়ে প্রশ্নটা পড়তে হবে, প্রশ্নটা সম্পূর্ণটা পড়তে হবে। যেখানে জিজ্ঞাসার চিহ্ন শেষ না হতে তুমি প্রশ্ন পড়া থামাবে না, ঠিক আছে? অনেক সময় উপর নিচে প্রশ্নটা দুটো স্ল্যাবে ভাগ আছে, দুটো লাইনে, তোমার মিস্টেক হতে পারে। এটা মাথায় রাখবে, প্রশ্নটা পুরোটা পড়তে হবে এবং অপশানগুলো পুরোটা পড়তে হবে। হঠাৎ একটা দেখলে ব্যাস দেখ ভুল হয়ে গেল, ফিমার করে দেবে অনেকে। তো ফিমার হচ্ছে হাড়। পেশি আর হাড়ের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। পেশি যেটাকে আমরা বলি মাসল, আর হাড় মানে হচ্ছে বোন। ইংলিশ টার্মটা আমি বললাম। মানুষের দেহে 206টি হাড় আছে, আর পেশির সংখ্যা অনেকটাই বেশি, তাই তো? প্রায় 650-700 আছে পেশি বা মাসেল। তো পেশি তোমাকে বলতে হবে দীর্ঘতম। ফিমার এটা হচ্ছে দীর্ঘতম হাড়। দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার। ফিমার পায়ের হাড়। স্টেপিডিয়াস, সার্টোরিয়াস, স্টেপিস। স্টেপিস হচ্ছে ক্ষুদ্রতম হাড়, আমাদের কানে থাকে। সার্টোরিয়াস এটি হচ্ছে মানবদেহের দীর্ঘতম পেশি, এটাও পায়ের পেশি। স্টেপিস এটি হচ্ছে ক্ষুদ্রতম হাড়। আচ্ছা, স্টেপিডিয়াস এটা হচ্ছে ক্ষুদ্রতম পেশি, চোখে কানে আছে, ক্ষুদ্রতম পেশি। তাহলে এখানে আমি 4টে ইনফরমেশন তোমাদের কাছে দিলাম। দীর্ঘতম পেশি, ক্ষুদ্রতম পেশি, দীর্ঘতম হাড়, ক্ষুদ্রতম হাড়। মনে থাকবে? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসছি। ডাউন সিনড্রোম এর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n কত হয়? ডাউন সিনড্রোম এটা ক্রোমোজোমাল একটা ডিসঅর্ডার আমরা বলতে পারি, যেখানে শিশুরা দেখা যায় অনেক সময় আমরা স্বাভাবিক যাকে বলি সেরকম হয় না, একটু আলাদা রকমের হয় ডাউন সিনড্রোম যদি হয়। এখানে ক্রোমোজোম সংখ্যা আমাদের ইন জেনারেল 2n মানে কত? 46 হয়। কিন্তু ডাউন সিনড্রোম যদি হয় সেই সমস্ত বাচ্চাদের বা শিশুদের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ডাউন সিনড্রোম 2n এটা 46 হয় না, এটা একটু বেশি হয়, 47 হয়ে যায়। 2nটা হবে 47, অর্থাৎ 47টা, একটা ক্রোমোজোম তাদের বেশি হয়। ওকে, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে স্বাভাবিক। আমরা বলি না স্বাভাবিক আমাদের 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম থাকে বা দেহ ক্রোমোজোম, আর 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। এটা তোমরা প্রত্যেকেই জানো। কোশ্চেন নাম্বার 19 বলতে হবে যে 2032 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2032 সালে গিয়ে লাস্ট অলিম্পিক কোথায় হয়েছে? প্যারিসে 2024 সালে। যে বছর লিপ ইয়ার হয় সে বছর অলিম্পিক হয়। এটাকে সামার অলিম্পিকও বলা হয়, কারণ উইন্টার অলিম্পিক তার 2 বছর গ্যাপে গ্যাপে হয়। 22-এ হয়েছে, 26-এ হবে, 30-এ হবে। আর নর্মাল যে লিপ ইয়ার যেগুলো হয় সেখানে, যেখানে ফেব্রুয়ারি মাস 29 দিন হয়, সেটাকে আমরা লিপ ইয়ার বলি। তো সেখানে এই অলিম্পিকগুলো হয়। 24 হচ্ছে, 28 হবে, 32 হবে। 2028 সালে আমরা এখানে যদি বলি নির্ধারিত স্থান হচ্ছে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। আর 2032 ব্রিসবেন, অস্ট্রেলিয়া। এগুলো নির্ধারিত যেহেতু হয়ে আছে, তোমাদের মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 20, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র। সঠিক উত্তর কি করবে? নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন এটি অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। তাহলে 20 কোশ্চেন হলো, এখনো 5টা কোশ্চেন আমরা করাবো। আচ্ছা, এখানে আমাদের ব্যাচ রয়েছে, এছাড়াও অনেক ব্যাচ রয়েছে, তোমাদের অ্যাপ ভিজিট করতে হবে। আপার প্রাইমারি ব্যাচ কিন্তু শুরু হচ্ছে আমাদের, বলে রাখলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, ইয়ং ইন্ডিয়া পত্রিকা এর সম্পাদক কে ছিলেন? ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিপিন চন্দ্র পালের নিউ ইন্ডিয়া আছে, অ্যানিবেশন নিউ ইন্ডিয়া। মহাত্মা গান্ধী হচ্ছে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিল। মহাত্মা গান্ধী
প্রকাশিত বা সম্পাদিত বেশ কিছু পত্রিকার নাম আমরা জানি। ভারতে 3টি আছে, সাউথ আফ্রিকা একটি আছে। ইন্ডিয়ান ওপিনিয়ন 1903 সালে সাউথ আফ্রিকায় তিনি সম্পাদনা করেছেন। ভারতে তোমরা যদি দেখো ইয়ং ইন্ডিয়া আছে, ইয়ং ইন্ডিয়া পত্রিকা, আর কি আছে মনে রাখবে, হরিজন পত্রিকা এবং নবজীবন। নবজীবন আর একটা হচ্ছে হরিজন, এই 3টি পত্রিকার সম্পাদনা তিনি করেছেন। নিউ ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া এবং নবজীবন 1919 থেকে, আর এটা 1932 সম্ভবত, এটা মাথায় রাখবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা আসব। ভারতে ব্যাঘ্র প্রকল্প শুরু হয় কত সালে? টাইগার রিজার্ভ অর্থাৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কবে শুরু হয়? ভারতে একটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী সংরক্ষণ আইন, সেটা কত সালে কেউ বলতে পারবে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন চালু হয় 1972 সালে ইন্ডিয়াতে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 এবং ঠিক পরের বছর 1973 সালে ভারতে টাইগার রিজার্ভ শুরু হয়। ভারতে বর্তমানে কটি টাইগার রিজার্ভ আছে? 58, তাই তো, নাকি 59, কি হবে বলো? কোশ্চেন নাম্বার 23। তো ভারতে বর্তমান 58টি টাইগার রিজার্ভ রয়েছে। কটি আছে? 58। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টি আছে, সুন্দরবন এবং বক্সা। ভারতের নৌবাহিনীর প্রধানকে? চিফ অফ নেভাল স্টাফ। উত্তর হবে দীনেশ কুমার ত্রিপাঠী। দীনেশ কুমার ত্রিপাঠী এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসবো। ভারতের কোথায় প্রথম ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল? ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, এটা হয়েছিল 1952 সালে স্বাধীন ভারতে, এবং এটা আমাদের কলকাতাতে হয়। কলকাতা, এটা জলপাইগুড়ি অনেক সময় দেখায় কোথাও কোথাও, আমিও অনেক সময় জলপাইগুড়ি 2-1বার ক্লাস হয়তো করেও ফেলেছি, বাট রাইট অ্যান্সার কলকাতা হবে। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 25, লাস্ট কোশ্চেন আজকের সেটের। এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজা সম্পর্কে জানতে পারি? এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কিন্তু হরিসেন, রচয়িতা আমরা জানি হরিসেন, এবং হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করে। এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের সময়কাল জানতে পারি। কোশ্চেন নাম্বার 26, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এবং 25 কোশ্চেন তোমরা এখানে কে কত স্কোর করতে পারলে। তোমরা এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন পেয়েছো যারা কানেক্ট আছো। আউট অফ 25 তোমার আজকের সেটে স্কোর কত হয়েছে অবশ্যই কমেন্ট করবে, এবং নিজে একটা খাতায় লিখে রাখবে। এই যে সেট 1, মক টেস্ট 1, মক টেস্ট 2 হলো, মক টেস্ট 3, এইভাবে আমরা নিতে থাকবো। তোমরা অ্যাভারেজ করবে কত হচ্ছে। তাহলে এটা আজকে হোমওয়ার্ক থাকলো, এবং আমরা যে ক্লাসগুলো করাচ্ছি ফ্রি ক্লাস, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, এগুলো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এবং TWS একাডেমি নামে আমাদের অ্যাপ আছে, এবং সেখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি। প্রয়োজন হলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো। তো আজকে সেট এখানে এন্ড হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।